আমার নাম অদিতি এবং আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা শোনার পর আপনার হৃদয় ও কেঁপে উঠবে। কখনো কখনো জীবন আমাদের এমন পথে নিয়ে যায় যেখানে আমরা কারো কাছ থেকে সাহায্যের আশা পর্যন্ত করি না। যখন আমি ২০ বছর বয়সে ছিলাম তখন আমার জীবন খুব সুখময় ছিল, কারণ সবকিছু ঠিকঠাক চলছিল। গরিবদের সাহায্য করতে আমার খুব ভালো লাগত এবং আমি কখনো কাউকে কষ্টে দেখতে পারতাম না। যখনই কাউকে কষ্টে দেখতাম আমার নিজের কষ্টের অনুভূতি হতো। বিয়ের আগে আমি একটি স্কুলে পড়াতাম। আমার মা তখন এই পৃথিবীতে ছিলেন না। যখন আমি ১২ বছর বয়সে ছিলাম তখন তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমার বাবা ছিলেন, যার বড় ব্যবসা ছিল, তাই আমাদের জীবনে কোনো কিছুর অভাব ছিল না। চাকরি করা এবং শিশুদের পড়ানো আমার শখ ছিল। আমি কোনো বাধ্যবাধকতার কারণে চাকরি করতাম না, কেবল নিজের শখের জন্য করতাম। আমার বড় ভাইয়ের এখনও বিয়ে হয়নি, কিন্তু বাবা তার জন্য মেয়ে খুঁজছিলেন। বাবা আমাকে অনেক ভালোবাসতেন এবং আমি তাকে আমার বিয়ের জন্য মানা করেছিলাম, কারণ আমি তখন বিয়ে করতে চাইনি। আমি আমার পড়াশোনা শেষ করেছিলাম এবং এখন কিছুদিন কাজ করে নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম। আমার বাবা সব সময় আমার কথার মূল্য দিয়েছেন। তিনি আমার ভাইয়ের জন্য একটি ভালো মেয়ে খুঁজে পেয়েছিলেন এবং এইভাবে আমার ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল। ভাবি বাড়িতে আসার পর আমি খুব খুশি হয়েছিলাম। আমি ভাবতাম যে আমি একজন সঙ্গী পাব, কিন্তু ভাবি তাদের নিজের জগতে মগ্ন থাকতেন এবং কখনো আমাকে বোঝার চেষ্টা করেন। বাবা বেশিরভাগ সময় তাদের ব্যবসায় ব্যস্ত থাকতেন এবং ভাইও বাবার সাথে কাজে লেগে থাকতেন। আমিও আমার স্কুলে যেতাম, কিন্তু একদিন স্কুল থেকে ফেরার পথে আমি একটি নির্দোষ মেয়েকে পেলাম যে খুব কাঁদছিল। সে রাস্তার ধারে বসেছিল এবং আমি জানস্টে আটকে ছিলাম। যখন আমার চোখ তার উপর পড়ল, দেখলাম সে প্রায় ১৫ বছর বয়সী এবং দেখতে খুব সুন্দর। আমি আমার গাড়ি থেকে নেমে তার কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম সে কেন কাঁদছে। সে বলল যে সে ক্ষুধায় কাতর। তার মা এই পৃথিবীতে নেই এবং তার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। তার সৎমা তাকে খুব অত্যাচার করে। বাবার সামনে সে তার সাথে ভালো আচরণ করে, কিন্তু পেছনে তাকে শত্রু মনে করে। সে জানিয়েছিল যে তার পড়াশোনা এবং ডাক্তার হওয়ার খুব শখ, কিন্তু তার সৎমা তাকে স্কুলে যেতে দেয় না। তার বাবা তার ভর্তি একটি ভালো স্কুলে করিয়েছেন, কিন্তু তার মা তাকে বলে যে পড়াশোনার কোনো প্রয়োজন নেই এবং বাড়ির কাজ কর। সে বাড়ির সব কাজ করে এবং নিজের পড়াশোনা ছাড়তে পারে না। তার বাবা যখন থেকে শহর ছেড়ে গিয়েছেন, তার মা তার জীবন অসহনীয় করে দিয়েছে। সে সকাল সকাল উঠে সব কাজ করে এবং স্কুলে চলে যায়, কিন্তু যখন ছুটি শেষে বাড়ি ফিরে আসে তার মা তাকে মারধর করে এবং বলে যে স্কুলে গেলে খেতে কিছু পাবে না। সে বলল যে ক্ষুধার্ত থাকা মেনে নেবে, কিন্তু পড়াশোনা করে কিছু হতে চায়। গত ৩ দিন থেকে তার সৎমা তাকে খেতে কিছু দেয়নি। সে ক্ষুধার্ত পিপাসায় স্কুলে যাচ্ছিল এবং পায়ে হেঁটে বাড়ি ফিরছিল, কিন্তু ক্ষুধার কারণে চলতে পারছিল না, তাই রাস্তার ধারে বসে কাঁদছিল। আমি তাকে বললাম যে সে চিন্তা না করুক, আমি তাকে খাওয়াবো। আমার কথা শুনে তার মুখে হাসি ফুট। আমি তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে পেট ভরে খাওয়ালাম। মেয়েটি বারবার আমাকে দোয়া দিচ্ছিল এবং বলছিল যে ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমি তাকে বললাম যে সে তার পড়াশোনায় মনোযোগ দিক। সে বলল যে তার মা প্রতিদিন তাকে বিরক্ত করে এবং যখন সে বাড়ি যাবে তখন তাকে খেতে কিছু পাবে না। আমার মনে হল তার জীবন এভাবেই চলতে থাকবে। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল যে তার বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক, কারণ তার বাবা চায় যে সে পড়াশোনা করে কিছু হোক। আমি তাকে বললাম যে সে তার বাবাকে অভিযোগ কেন করে না। সে বলল যে সে অনেকবার চেষ্টা করেছে, কিন্তু তার মা তাকে আরও অত্যাচার করেছে। সে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু নিজের স্বপ্ন পূরণ করতে চায়। তার চোখে স্বপ্ন পূরণের যে জেদ ছিল তা যদি প্রতিটি মেয়েতে থাকে, তাহলে তাকে কেউ থামাতে পারবে না। আমরা দুজন এই বিষয়ে কথা বলছিলাম, তখন আমার মোবাইল বাজতে শুরু কর। বাড়ি থেকে ফোন আসছিল। আমি মেয়েটিকে বললাম যে সে খাওয়া খেয়ে নিক এবং আমি বিল দিয়ে যাব, কিন্তু এখন আমাকে যেতে হবে। আমি স্কুলে শিক্ষকতা করি এবং শিশুদের পড়ানো আমার খুব পছন্দ। বাড়ি পৌঁছাতে দেরি হচ্ছিল, তাই ফোন আসছিল। এটা বলে আমি সেখান থেকে চলে গেলাম। পরের দিন আবারও আমি সেই মেয়েটিকে রাস্তার ধারে বসে পেলাম। আমি আবার তার কাছে গেলাম এবং বুঝতে পারলাম যে সে আজ আবারও ক্ষুধার। আমি তাকে দোকানের খাবার খাওয়াইনি, কারণ প্রতিদিন দোকানের খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে যায়। আমি তাকে আমার লাঞ্চ দিয়েছিলাম। সে খাওয়া খেয়ে আমাকে দোয়া দিল। আমার ক্ষুধা লাগছিল না, তাই আমি স্কুলে আমার লাঞ্চ শেষ করিনি। আমি বাড়ি গিয়ে খেতে পারতাম, কিন্তু এই মেয়েটিকে পেট ভরে খেতে না দেওয়ার শাস্তি দিতে পারতাম না, কারণ সে তার শিক্ষার জন্য সংগ্রাম করছিল। অনেক দিন এইভাবে কেটে গেল। আমাদের বাড়ির কাজের মেয়ে প্রতিদিন আমার জন্য লাঞ্চ প্যাক করে দিত। স্কুলে আমি সেই লাঞ্চ খেতাম না, কারণ আমার সেই মেয়েটির কথা মনে পড়ত। আমি তার জন্য খাবার রেখে দিতাম এবং ছুটির পরে বাড়ি ফেরার সময় তাকে রাস্তার ধারে বসে দেখতে পেতাম এবং নিজের খাবার তাকে দিয়ে দিতাম। সে আমার অপেক্ষায় বসে থাকত এবং তার আশা ছিল যে আমার আসার পর তাকে পেট ভরে খাওয়া মিলবে। আমার জীবনও এইভাবে কেটে যাচ্ছিল। ভাবির সাথে আমার তেমন সম্পর্ক ছিল না, কারণ তিনি ধনী পরিবারের ছিলেন এবং খুব অহংকারী ছিলেন, তাই নিজের সামনে কাউকে কিছু মনে করতেন না। ভাবির আসার পর ভাইও বদলে গিয়েছিলেন
এর পরেও আমার জীবনে কোনো পরিবর্তন আসেনি কারণ আমার বাবা আমাকে অনেক ভালোবাসতেন। কিন্তু একদিন আমার সুখ শেষ হওয়ার সময় এলো কারণ আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন এবং আমি তখন স্কুলে ছিলাম। আমি শিশুদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝাচ্ছিলাম, তাই আমার মোবাইল সাইলেন্টে ছিল। বাড়ি থেকে অনেক ফোন আসছিল, কিন্তু আমি জানতে পারিনি কারণ মোবাইল সাইলেন্ট ছিল। আমার ক্লাস শেষ হতেই আমি দেখলাম যে আমার ফোনে অনেক মিসড কল ছিল। আমি ফোন ব্যাক করতেই জানতে পারলাম যে আমার বাবার স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ। আমি তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি গিয়ে জানতে পারলাম যে বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি দ্রুত হাসপাতালে গেলাম এবং সেখানে পৌঁছে জানতে পারলাম যে বাবা এখন আর এই পৃথিবীতে নেই। তিনি আমাকে মনে করতে করতে চলে গেলেন। সেই দিনটি আমার জীবনের সবচেয়ে ভয়ানক দিন ছিল কারণ তারপর থেকেই আমার জীবনে খারাপ সময় আসা শুরু হল। বাবার মৃত্যুর শোক আমাকে অনেক দিন ধরে ছিল, যার ফলে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম এবং এখন আমি বেশিরভাগ সময় বাড়িতেই থাকতাম। আমার মুখ থেকে হাসি হারিয়ে গিয়েছিল কারণ বাবার মৃত্যুর শোক আমার হৃদয়ে ছিল। আমি প্রতিদিন আমার বাবাকে মনে করে কাঁদতাম। ভাবি যখন দেখতেন যে আমি বাড়িতে সারাদিন আমার ঘরে বন্ধ থাকি, তখন তিনি তার বন্ধুদের বাড়িতে ডাকা শুরু করতেন কারণ এখন তাকে থামানোর কেউ ছিল না। বাবার চলে যাওয়ার কিছুদিন পর ভাই আবার অফিসে যেতে শুরু করলেন এবং আমি বাবার স্মৃতিতে হারিয়ে থাকতাম। ভাবির কোনো বাধা ছিল না। তিনি তার বন্ধুদের বাড়িতে ডাকতেন এবং পার্টি করতেন। একদিন আমি আমার ঘরে ছিলাম যখন বাড়ি থেকে জোরে গানের শব্দ আসছিল। আমি বাইরে গিয়ে দেখলাম যে ভাবি তার বন্ধুদের সাথে হলরুমে গান বাজিয়ে নাচছেন। আমি তৎক্ষণাৎ তাদের কাছে গিয়ে মিউজিক সিস্টেম বন্ধ করে দিলাম। আমি ভাবিকে বললাম, আপনাকে লজ্জা করে না? বাবার মৃত্যু হয়েছে কিছুদিন হল এবং আপনি এখানে আপনার বন্ধুদের ডেকে নাচ গান করছেন। ভাবি বললেন, তাহলে কি আপনার মতো আপনার বাবার মৃত্যুর শোক হৃদয়ে ধরে রাখব? তিনি আপনার বাবা ছিলেন, আমার না। আমি বললাম, আপনার শ্বশুর ছিলেন, তিনি আপনাকে মেয়ের মতো মনে করতেন। আপনাকে এমন কথা বলা উচিত নয়। যদি ভাই জানতে পারে, তাহলে তিনি আপনার উপর রাগ করবেন। ভাবি বললেন, এই কথা তাকে কে বলবে? আপনি না আমি? আপনি চিন্তা করবেন না, আমি নিজেই বলে দেব। আর হ্যাঁ, আপনি যদি আমার কোনো বিষয় আটকানোর চেষ্টা করেন, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি দেখলাম যে তার হাতে মদের গ্লাস ছিল এবং তার বন্ধুদের হাতেও ড্রিঙ্কের গ্লাস ছিল। আমি বললাম, আপনি আমাদের বাড়িতে মদ খাচ্ছেন? আমাদের বাড়িতে আজ পর্যন্ত কেউ ড্রিঙ্কও করেনি। তিনি বললেন, আপনাদের এখানে কেউ করেনি, কিন্তু আমি তো শুরু থেকেই করি। আমি গ্লাস ছিনিয়ে নেয়ার চেষ্টা করলাম তো তিনি আমাকে চড় মারলেন এবং কাজের লোক ডেকে আমাকে ঘরে বন্ধ করিয়ে দিলেন। বললেন, আপনার চিকিৎসা করব। ভাবি খুব খারাপ ছিলেন, এটা আমি ভালোভাবে জানতাম, কিন্তু তিনি এতটা নীচ এবং নষ্ট ছিলেন যে তিনি আমাদেরই বাড়ির মধ্যে মদ খাচ্ছিলেন এবং তার নষ্ট বন্ধুদের সাথে নাচছিলেন। আমার খুব রাগ লাগছিল। রাতে যখন ভাই এলেন, তখন তিনি হাঙ্গামা শুরু করলেন। আমি যখন আমার ঘর থেকে বাইরে গেলাম, ভাই বললেন, আপনি আজ আমার স্ত্রীকে তার বন্ধুদের সামনে অপমান করেছেন। আমি দেখলাম যে ভাবির চোখে অশ্রু ছিল। আমি বললাম, ভাই, আমি ভাবির কোনো অপমান করিনি। ভাই বললেন, দেখুন আপনার ভাবিকে। আমি অফিস থেকে আসার পর থেকেই কাঁদছেন এবং তার বন্ধুরাও আমাকে ফোন করে জানিয়েছে যে আপনার বোন অভদ। আজ তিনি আমাদের সবার সামনে আপনার স্ত্রীকে হাত তুলেছেন। বলুন কি তারা মিথ্যা বলবেন? ভাইয়ের কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যে আমি ভাবির উপর হাত তুলতে পারি কিভাবে, যখন হাত তো তিনি আমার উপর তুলেছিলেন। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এটি আমার ভাবিকে আটকানোর শাস্তি। ভাই সেই দিনই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আমার বিয়ে করবেন এবং তারপর এমনই হল। ভাবি আমাকে বাড়ি থেকে বের করতে সফল হয়েছিলেন। আমার বিয়ের পর আমি শ্বশুর বাড়ি চলে গেলাম। আমি জানতাম না যে আমার বিয়ে কার সাথে হয়েছে, কিন্তু যে বাড়িতে আমার বিয়ে হয়েছিল, যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে কখনোই এমন পরিবারে আমার বিয়ে করতেন না কারণ এটি একটি নিম্নমধ্যবিত্ত পরিবার ছিল। ভাবি তার শত্রুতার প্রতিশোধ হিসেবে ভাইকে বলে আমার বিয়ে এমন পরিবারে করিয়েছিলেন যেখানে আমি সুখে থাকতে পারব না। আমার শ্বশুর বাড়িতে আমার স্বামী ছাড়া তার মা এবং একটি ছোট ভাইও ছিল। আমাদের কাছে ঈশ্বরের দেয়া সবকিছু ছিল, কিন্তু তারপরও আমার ভাই আমার বিয়ে সাদামাটাভাবে করেছিলেন এবং আমাকে যৌতুকেও কিছু দেন। যখন আমি শ্বশুর বাড়ি এলাম, তখন আমার স্বামী আমার সৌন্দর্যের প্রশংসা করতেন। তাকে দেখে মনে হতো যে তিনি আমাকে চান। কিন্তু আমার শাশুড়ির মনোভাব খারাপ ছিল, যিনি কথায় কথায় আমাকে কটাক্ষ করতেন। এত বড় বাড়ির মেয়ে হয়েও আমাদের বাড়িতে খালি হাতে এসেছ। আমি তাকে বোঝানোর চেষ্টা করতাম যে বিয়ে করা মেয়েদের কাজ নয়, যদি হতো তাহলে তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করত। আমি আমার বাড়ির মান সম্মান বাঁচানোর জন্য আমার ভাইয়ের ইচ্ছায় বিয়ে করেছি। আমার শাশুড়ি এই কথায় আমাকে খুব কটাক্ষ করতেন এবং বলতেন যে তোমাকে এই বাড়িতে থাকার অধিকার তখনই মিলবে যখন তুমি তোমার অংশের যৌতুক আমাদের এনে দেবে। আমি আমার শাশুড়িকে বললাম যে আপনাকে আমার কথা কোনো মানে নেই। তিনি বললেন যে তুমি জানো আমরা গরিব মানুষ, আমার 2 ছেলে মজদুরি করে। আমি তো তোমাকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছি যেন তোমার আসার পর অনেক যৌতুক আসবে এবং তোমার বাড়ির লোকেরা যৌতুকে কিছু টাকাও দেবে, যাতে আমার ছেলে তার ব্যবসা শুরু করতে পারবে।
কিন্তু তুমি তো খালি হাতেই এসেছ। তাহলে আমাদের বাড়ির খরচ কিভাবে চলবে? তোমার ভাবি তো আশ্বাস দিয়েছিলেন যে তিনি যৌতুকে অনেক কিছু এবং মোটা টাকা দিয়ে বিদায় করবেন, কিন্তু তিনি তো বড় চালাক এবং মিথ্যা মহিলা হয়ে গেছেন। তিনি তো খালি হাতেই তোমাকে আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আমি চাই যে তুমি তোমার মায়ের বাড়ি যাও এবং সেখানে গিয়ে তোমার ভাইকে বলো তোমার অংশের যৌতুক তোমাকে দিয়ে দিক। আমি বললাম, আপনি কেমন কথা বলছেন? আমি এত নিচু নিই যে আমি তাদের কাছে গিয়ে আমার যৌতুকের টাকা চাইব? শুধু আমি যেমন এখানে এসেছি সেটাই অনেক। আমার শাশুড়ি আমার চুল ধরে ফেললেন এবং বললেন, তাহলে এই বাড়িতে তোমাকে খেতেও কিছু মিলবে না এবং বুয়ের অধিকারও মিলবে না যতক্ষণ না তুমি আমাদের টাকা এনে দেবে। আমি বললাম যে আপনাকে আমাকে কিছু বলার অধিকার নেই। আমি এ বিষয়ে আমার স্বামীর সাথে কথা বল। আমার শাশুড়ি বললেন, যার সাথে যা কথা বলতে হয় বলো, কিন্তু আমাকে আমার ছেলের ব্যবসার জন্য তুমি টাকা এনে দেবে। আমি চাই না যে আমার ছেলে মজদুরি করে সারা জীবন কাটাকাটি করুক। তাদের কথায় আমার খুব কষ্ট হল এবং আমি অনেক কাঁদলাম। তারা আমার উপর অত্যাচার করা শুরু করলেন। বাড়ির সব কাজ আমাকে করাতেন এবং সবার সামনে আমাকে অপমান করতেন। যদি কোনো মহল্লার মহিলা এসে বলতেন যে তুমি খুব ভাগ্যবতী, এত ধনী বাড়ির বউ পেয়েছ, তবে আমার শাশুড়ি বলতেন যে এর সৌন্দর্যে যাবেন না। যদিও ধনী বাড়ির, কিন্তু যৌতুকে এর ভাই কিছুই দেয়নি। যখন আমি আমার এত ভালো ছেলে এর হাতে তুলে দিলাম, তাকে বদলে তার স্বামীর সাহায্য করা উচিত। আমি চুপচাপ তাদের সব কথা শুনতাম। আমার আফসোস হতো যে আমার ভাবি আমার সাথে কেন এমন করেছেন। আমার মনে আছে যখন ভাই রেগে গিয়েছিলেন, তখন তিনি ভাবিকে বলেছিলেন যে তুমি এর জন্য কোনো ভালো সম্পর্ক দেখো। আমি তাড়াতাড়ি এর বিয়ে করতে চাই। আমি চাই না যে বাবার মৃত্যুর পর এটি আমাদের বিবাহিত জীবনে বিষ ঢেলে দিক। ভাইয়ের মনে হতো যে আমি তাদের এবং ভাবির সম্পর্ক খারাপ করার চেষ্টা করছি, কিন্তু আসলে তো তারা আমার পুরো জীবনকে খারাপ করে দিয়েছিলেন। আমি আমার স্বামীকে তার মায়ের কথা বলতাম তো তিনি বলতেন যে আমার মা কিছু ভুল বলছেন না। যদি আমার ব্যবসার জন্য তুমি তোমার ভাই থেকে কিছু টাকা নিয়ে নাও, তাহলে এতে কোনো ভুল কথা নেই। এটি তোমার অধিকার। অবশেষে তুমি তোমার নিজের টাকা এবং লোকদের কাছ থেকে চাইছ কারণ তারা তোমাকে যৌতুকে কিছুই দেয়নি। স্বামীর কথায় আমি বললাম, তুমি কেমন কথা বলছো? আমার ভালো লাগবে না সেখানে গিয়ে তাদের কাছে টাকা চাইতে। তিনি বললেন যে তোমাদের মেয়েদের এই সমস্যা হয়। তুমি আমার মাকে দেখোনি, তিনি আমার বাবার জন্য কত ত্যাগ করেছেন, এবং তুমি তো তোমার ভাই থেকে আমার ব্যবসার জন্য টাকা চাইতে পারো না। আমার স্বামী আমার উপর এই কথায় রেগে থাকতেন। অনেক বছর এইভাবে কেটে গেল এবং তারপর আমার শাশুড়ি তাদের ছোট ছেলের সম্পর্ক স্থির করলেন। তারা আমার দেওরের বিয়েও ধনী পরিবারে স্থির করেছিলেন। মেয়ের বাড়ির লোকেরা আমার শাশুড়িকে বলেছিল যে তাদের বড় বউ অনেক ধনী পরিবারে। তারা জোর করে তাদের মান বাড়িয়েছিল। আমার দেওরও এই মেয়েকে খুব পছন্দ করত। আমার দেওরের সম্পর্ক পাকা হয়েছিল। আমার শাশুড়ি এই কথায় খুব গর্বিত ছিলেন যে আসন্ন বউ অনেক যৌতুক নিয়ে আসবেন। আমার শাশুড়ি আমাকে দিনরাত কটাক্ষ করতেন যখন আমার স্বামী আমার সাথে কোনো কথা বলতেন না এবং তিনি আমার থেকে দূরে দূরে থাকতেন। এই বাড়িতে আমার মর্যাদা কোনো কাজের মেয়ের মতো ছিল। আমি সবসময় আমার ভাগ্যে কাঁদতাম। একদিন বিরক্ত হয়ে আমি আমার ভাইয়ের কাছে আমার স্বামীর ব্যবসার জন্য টাকা চাইতে গেলাম। সেখানে গিয়ে ভাবির আচরণ আমার সাথে একেবারেই ভালো ছিল না, কিন্তু আমি ভাবিকে উপেক্ষা করে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলাম। যখন আমি ভাইকে পুরো কথা বললাম, তখন তিনি বললেন, মাফ করবেন, আমি আপনাকে টাকা দিতে পারব না। আপনার শাশুড়ি খুব নিচু এবং অমানবিক মহিলা। আজ আমি আপনাকে টাকা দিলেও তিনি বারবার আপনাকে এখানে টাকা আনতে পাঠাবেন। তাকে বলুন তার ছেলেকে পরিশ্রম করতে। পরিশ্রম করেও নিজের ব্যবসা শুরু করা যাক। প্রয়োজন নেই যে আমাদের থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করতে হবে। আমি আমার ভাইকে বললাম, এটা তো আপনাকে আমার সম্পর্ক ঠিক করার সময় ভাবা উচিত ছিল। আপনি কেন আমার বিয়ে এমন পরিবারে করলেন যেখানে সবাই লোভী? ভাই বললেন, তোমার ভাগ্য সেখানেই বাধা ছিল। আমি বললাম, না ভাই, ভাবি এবং আপনি আমার সাথে না জানি কিসের প্রতিশোধ নিয়েছেন। যদি বাবা বেঁচে থাকতেন তবে তিনি কখনো এমন হতে দিতেন না। রাগে আমি সেখান থেকে উঠে চলে এলাম কারণ এখন আমার ভাই থেকে আর কোনো আশা ছিল না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখন যাই হোক, আমি এই লোকদের সাহায্য চাইতে আর কখনো আসব না। লজ্জা নিয়ে যখন আমি বাড়ি ফিরলাম, তখন আমার শাশুড়ি জিজ্ঞেস করলেন, কি হলো? টাকা নিয়ে আসনি? তিনি আমার মুখের হতাশা এবং খালি হাত দেখে বললেন, মনে রেখো, তোমাকে বাড়ি থেকে বের করতে আর বেশি সময় লাগবে না। আমি চুপ ছিলাম কারণ এর চেয়ে বেশি কিছু আমি করতে পারতাম না। সবার আচরণ আমার সাথে খুব খারাপ ছিল। আমার দেওরের বিয়ের প্রস্তুতি বাড়িতে চলছিল এবং সব কাজের বোঝা আমার উপর ফেলে দেয়া হয়েছিল। তারপর আমার দেওরের বিয়ে হল এবং দেওরানী অনেক যৌতুক নিয়ে আমাদের বাড়ি এলেন। সেই দিনের পর থেকে বাড়িতে আমার আরও বেশি অপমান শুরু হল। আমার বিয়ে 10 বছর হয়ে গিয়েছিল, কিন্তু আমার সমস্যাগুলো একই রয়ে গেছে। আমার শাশুড়ি এখন আমার দেওরানীকে বেশি গুরুত্ব দিতে শুরু করলেন। দেওরও তার স্ত্রীর সাথে জুড়ে থাকতেন। আমার স্বামীও আমার থেকে দূরে দূরে থাকতেন এবং কখনো এত ভালোবাসা করতেন না যতটা দেওর তার স্ত্রীকে করতেন। আজ আমার বুঝতে পারছিলাম যে টাকা
এবং টাকার লোকেদের কতটা গুরুত্ব আছে। আমার শাশুড়ি এবং দেওরানি সারাদিন বাড়িতে আরাম করতেন এবং হাসিমজাক করতেন, আর আমি কাজের মেয়ের মতো সারাদিন কাজ করতাম। আমার স্বামীকে দেখে আমার নিজের ভালোবাসার জন্য কষ্ট হতো, কারণ তিনি আমাকে দেখে উপেক্ষা করতেন। এদের সবার একটাই কথা ছিল যে যদি আমি আমার স্বামীর ব্যবসার জন্য আমার ভাই থেকে টাকা এনে দিই, তবে আমায় এই বাড়িতে গুরুত্ব দেয়া হবে। কিন্তু এত বছর পরে সবার বুঝে গিয়েছিল যে আমায় টাকা দেবার মতো কেউ নেই। এরা টাকা আনানোর কথা থেমে গিয়েছিল, কিন্তু তাদের কাজের থেকে বিরত হয়নি। এখন যখন থেকে আমার দেওরানি এই বাড়িতে এসেছেন, সবাই তার দিওয়ানা হয়ে গেছেন। দেওরানি যা বলতেন তাই হত। তিনি আমাকে অনেক উল্টোপাল্টা কথা শোনাতেন। বলার কথা তো আমি তার থেকে বড় ছিলাম, কিন্তু তিনি বেশি যৌতুক এবং টাকা নিয়ে আসার কারণে বাড়ির মালিক হয়ে গিয়েছিলেন। তিনি কখনো কখনো আমার শাশুড়িকেও কিছু বলতেন, যাকে আমার শাশুড়ি খারাপ মনে করতেন না। আমাকে তো ছোটখাটো কথা নিয়ে কটাক্ষ করতেন। একদিন আমার দেওরানি তার মায়ের বাড়ির লোকদের খাওয়াতে ডাকলেন এবং আমাকে বলা হল যে অতিথিদের জন্য ভালো খাবার তৈরি করে দিই। আমি খাবার তৈরি করেছিলাম। রাতে যখন সবাই খাবার খাচ্ছিলেন, তখন আমার দেওরানির মা আমাকে বললেন, মেয়ে, তুমি তোমার জেঠানিকেও বলো যে তিনি আমাদের সাথে বসে খাবার খেয়ে নিন। আমার দেওরানি তার মাকে বললেন, এটা আমার জেঠানি নয়, বরং এই বাড়ির কাজের মেয়ে। তার কথা শুনে তার মা চমকে গেলেন। তারপর তিনি সাফাই দিয়ে বললেন, মা, আপনি জানেন না এটি খালি হাতেই এখানে এসেছে, তাই এই বাড়িতে এর মর্যাদা বুইয়ের নয়, বরং কাজের মেয়ের। এটি শুনে আমার শাশুড়ি এবং দেওরানি জোরে জোরে হাসতে লাগলেন, আর আমার খুব অপমান হচ্ছিল। সেই দিন আমার খুব খারাপ লাগছিল এবং আমি খুব কেঁদেছিলাম। আমার বিয়ে আস্তে আস্তে 10 বছর হতে চলেছিল, কিন্তু এখনও আমার কোনো সন্তান ছিল না, কারণ আমার স্বামী আমাকে সময় দিতেন না। আমার দেওরানির একটি সুন্দর বোনও ছিল। আমি লক্ষ্য করেছিলাম যে তিনি আমাদের বাড়িতে বেশি আসতে শুরু করেছিলেন এবং আমার স্বামীর উপর দৃষ্টি দিচ্ছিলেন। তার এই কাজ আমার একদম পছন্দ হচ্ছিল না, তাই আমি আমার শাশুড়ির কাছে তার অভিযোগ করলাম। আমার শাশুড়ি বললেন, তুমি তো আমার ছেলের জন্য কিছু করনি। এখন যদি আমি ছোট বুয়ের বোনকে এই বাড়িতে তোমার জায়গায় আমার বউ বানিয়ে নিই, তাহলে আমার অনেক সুবিধা হবে এবং আমার মেয়েরও কোনো আপত্তি হবে না। আমি শাশুড়ির এই কথা শুনে অবাক হয়ে গেলাম। অবশেষে আমাকে বাড়িতে থাকতে থাকতে 10 বছর হয়ে গিয়েছিল। এখন যদি আমার স্বামী আমাকে ছেড়ে দেন, তাহলে আমি কোথায় যাব? আমি শাশুড়িকে বললাম, আপনি এটা করতে পারেন না। আমি এই কথায় শাশুড়ির সাথে তর্ক করছিলাম যে হঠাৎ করে দেওরানি এসে বললেন, কি হয়েছে, কিসের কথা হচ্ছে? আমি চুপ হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার শাশুড়ি বললেন, কিছু না বউ, আমি বলছি যে এটি আমাদের বাড়ি থেকে চলে যাক, কারণ আমি বড় ছেলের জন্য মেয়ে খুঁজে নিয়েছি। আমার দেওরানি বললেন, ভালো মা, আপনি কোনো মেয়েকে ভাইয়ের জন্য দেখেছেন? আমাকে জানান। পরের বার আপনার মতো মেয়ে বাঁচবেন না, কোনো ভালো পরিবারের মেয়ে নিয়ে আসবেন। আমার শাশুড়ি বললেন, ওহ বউ, আমি ভেবেছি যে তোমার ছোট বোন তোমার জেঠানি হয়ে যাবে। শাশুড়ির কথা শুনে হঠাৎ করে আমার দেওরানির মুখে হাসি ফুটে উঠল এবং তিনি বললেন, আপনি একদম ঠিক বলছেন মা, এভাবে আমরা দুজন বোন মিলে এই বাড়িতে রাজ করব। আপনি চিন্তা করবেন না, আমি আমার বাবাকে বলব এই দুইজনের সম্পর্কের কথা বলি, এবং আমার বাবা যেভাবে আমার স্বামীকে ব্যবসা করিয়েছেন, একইভাবে আমার জেঠকেও ব্যবসা করাবেন। তখন আপনার পরিবার একটি ভালো পরিবার হবে, এবং এই মেয়েকে এখনই এবং এই সময়ে বাড়ি থেকে বের করে দেয়া উচিত। আমি আমার দেওরানিকে বললাম, তুমি আমার সাথে কেমন শব্দ ব্যবহার করছো? আমার দেওরানি আমার কাছে এসে বললেন, হ্যাঁ, আমি তোমার উপর এর থেকেও নিচু শব্দ ব্যবহার করতে পারি। তুমি কি করবে? আমি বললাম, জবান সামলে কথা বলো। তিনি বললেন, তোমার মতো মেয়েদের সাথে তো এমনই কথা বলা হয় না, জানি কোনো পাপের ময়লা। আমি রাগে তার মুখে একটি জোরে চড় মেরে আমার ঘরে চলে এলাম। আমার দেওরানি রেগে চিৎকার করে বললেন, আমি তোমার চড়ের প্রতিশোধ নেব এবং তোমাকে এই বাড়ি থেকে বের করব। দেখবে, আমি তোমার চোখের সামনে তোমার স্বামীর সাথে আমার বোনের বিয়ে করাবো। আমার শাশুড়িরও আমার চড়ের উপর অনেক রাগ উঠেছিল, এবং আজ তারা ঠিক করে নিয়েছিলেন যে তারা আমার স্বামীর কাছে আমার অভিযোগ করবেন। আমি ঘরে এসে আমার ভাগ্যে অনেক কেঁদেছিলাম। আজ তো আমার মনে হচ্ছিল যে আমি আমার জীবন শেষ করে দেব। আমার জীবন খুব খারাপ লাগছিল। বুঝতে পারছিলাম না যে আমি কি করব। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। রাতের সময় যখন আমার স্বামী ঘরে এলেন, তখন তিনি আমাকে চিৎকার করে ডাকলেন। আমি ভয়ে উঠে বসে গিয়েছিলাম। আমি জানতাম যে আজ সবকিছুই হবে, কারণ আমার দেওরানি আমার স্বামীকে আমার বিরুদ্ধে উত্তেজিত করেছিলেন। আমার স্বামী আমার উপর অনেক রাগ করছিলেন। তিনি বললেন, তুমি নীলমের উপর হাত তুলেছ? তুমি জানো না যে তিনি ধনী পিতার মেয়ে? তোমাকে গ্রেফতার করাতে পারেন। আমি এই কথায় আমার স্বামীকে কোনো ব্যাখ্যা দিইনি, কারণ অনেক বছর আগেও আমি আমার ভাবির হাত থেকে চট খেয়ে অভিযোগ নিজের উপরই নিয়েছিলাম। আজ তো আমি আমার দেওরানির উপর হাত তুলেছিলাম। আমি চুপ ছিলাম। আমার স্বামী আমাকে যা বলছিলেন আমি চুপচাপ শুনছিলাম এবং কাঁদছিলাম, কারণ এর চেয়ে বেশি আমার কিছু করার ছিল না। এখন তো আমার দেওরানি এবং আমার শাশুড়ি আমার আরও বেশি পেছনে লেগে গিয়েছিলেন। তারা আমার বাড়িতে থাকাকে 1 মিনিটও অসহনীয় করে তুলেছিলেন। বিকেলের সময় আমি যখন এদের জন্য চা বানাচ্ছিলাম,
তখন হঠাৎ করে দরজায় কড়া নাড়। আমি যখন দরজা খুলতে গেলাম তখন ডেলিভারি বয় দাঁড়িয়েছিল এবং তিনি আমার দেওরানির নাম জিজ্ঞেস করছিলেন। বলছিলেন যে তার জন্য পার্সেল রয়েছে। আমি আমার দেওরানিকে জানালাম তো তিনি তাড়াতাড়ি পার্সেল নিতে এলেন, কিন্তু আমাকে দরজা থেকে ফিরিয়ে পাঠালেন এবং বললেন, যাও, গিয়ে নিজের কাজ করো। আমাদের লোকদের কেন বিরক্ত করছ? আমি সেখান থেকে সরে গেলাম এবং নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমি জানতাম না যে আমার দেওরানি কি এনেছেন। আমার দেওরানি বারবার আমার স্বামীকে আমার বিরুদ্ধে উত্তেজিত করছিলেন এবং তাকে এই লোভ দিচ্ছিলেন যে আপনি এটিকে ছেড়ে দিন, তাহলে আমি তোমার বিয়ে আমার ছোট বোনের সাথে করাবো। কিন্তু আমার স্বামীর মনে তখনও আমার জন্য বেশি ভালোবাসা না থাকলেও কিছুটা দয়ার্দ্রতা ছিল, তাই তিনি আমায় কিছুটা সহানুভূতি দেখাতেন। তাই তো তার মা এবং দেওরানির কথায়ও তিনি আমাকে তালাক দিচ্ছিলেন না। আমি লোকদের থেকে খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু আজ আমার মন অদ্ভুত রকমের অস্বস্তির শিকার হচ্ছিল। আমার ক্ষুধা তো লাগছিল না। তারপর ভাবলাম যে বাড়ির সবাই খাবার খেয়ে ফেলেছে। আমি খাবার খেয়ে আরাম করে শুয়ে পড়ব, কারণ বাড়ির কাজ করতে করতে আমার অনেক ক্লান্তি হয়। বাড়ির সবাই আগের মতো একসাথে বসে খাবার খেয়ে নিতেন। আমাকে এতটুকু অনুমতি ছিল না যে আমি তাদের মধ্যে বসে খাবার খেতে পারি। তাই সব কাজ থেকে মুক্ত হয়ে আমি রান্নাঘরে একা বসে খাবার খাওয়া করতাম। আমি নিজের জন্য খাবার নিয়ে খাবার খেতে যাচ্ছিলাম যে হঠাৎ করে আমাকে আমার শাশুড়ি কোনো কাজের জন্য ডেকে পাঠালেন এবং আমি তার কথা শুনতে চলে গেলাম। আমার শাশুড়ি আমাকে তার ওষুধ আনতে বলেছিলেন। তাকে ওষুধ দেওয়ার পর যখন আমি আবার রান্নাঘরের ভিতরে এলাম তখন দেখে আমি ভীত হয়ে গিয়েছিলাম যে আমার দেওরানি আজ রান্নাঘর থেকে বের হচ্ছিলেন। তাকে দেখে আমি চমকে গিয়েছিলাম, কারণ যেদিন থেকে তিনি এই বাড়িতে এসেছেন তিনি তখন পর্যন্ত রান্নাঘরে পা রাখেননি, কারণ তিনি কোনো কাজ করেন না। তাকে যা দরকার হতো বিছানায় বসে বসে পেতেন। জানি না তিনি কেন রান্নাঘরের ভিতরে এসেছিলেন এবং তিনি আমাকে ঘুরে ঘুরে ঘর থেকে বের হয়ে গেলেন। তারপর আমি খাবার খেতে বসেছিলাম। খাবার খেয়ে আমি বাসন ধুতে লাগলাম, কিন্তু বাসন ধুতে ধুতে হঠাৎ করে আমার চোখের সামনে অন্ধকার আসতে লাগল এবং আমি খুব জোরে অস্বস্তি অনুভব করতে লাগলাম। আমার বোঝা যাচ্ছিল না যে আমার সাথে এটি কি হচ্ছে। আমি খুব ভয় পাচ্ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল উল্টানো হচ্ছে, কিন্তু উল্টা হচ্ছিল না। আমার দুর্বলতা অনুভব হচ্ছিল এবং আমার চোখের সামনে অন্ধকার আসতে লাগ। যখন আমার চোখের সামনে পুরো অন্ধকার হয়ে গেল আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। তারপর আমি জানতাম না যে আমার সাথে কি ঘটল। যখন আমি চোখ খুললাম তখন আমি হাসপাতালের বিছানায় পড়েছিলাম। আমি চিৎকার করতে শুরু করলাম। তখন একটি নার্স এলেন এবং আমাকে শান্ত থাকার জন্য বললেন, শুয়ে থাকো। আমি জিজ্ঞেস করলাম, আমি কোথায় এবং আমাকে এখানে কে নিয়ে এল? আমার কথা শুনে নার্স বললেন, তুমি চিন্তা করো না, আমি ডাক্তারকে ডাকছি। তোমার স্বাস্থ্যের অবস্থা ঠিক ছিল না। কিছুক্ষণ পরে ডাক্তার এলেন এবং আমাকে পরীক্ষা করলেন। তিনি আমাকে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন এবং বললেন, আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি বললাম, তুমি কে? আমি তোমাকে চিনি না, কিন্তু বলো আমাকে এখানে কে নিয়ে এল এবং আমার কি হয়েছে? ডাক্তার আমার চেক আপ করছিলেন এবং বললেন, আসলে আপনাকে বিষ দেয়া হয়েছিল। আপনি জীবন মৃত্যুর লড়াইয়ে জিতে আজ এখানে জ্ঞান ফিরে পেয়েছেন। ডাক্তারের কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। ডাক্তার বললেন, আপনার অপরাধীদের আমি জেলে পাঠানোর জন্য পুরো প্রস্তুতি নিয়েছি। পুলিশ আপনার বিবৃতির জন্য অপেক্ষা করছে। এখন আপনি জ্ঞান ফিরে পেয়েছেন, তাই আমি কিছুক্ষণ পরে পুলিশকে ডাক। তারা আপনার বিবৃতি নেবে এবং আপনার অপরাধীরা জেলের পিছনে যাবে। ডাক্তারের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, তুমি কেমন কথা বলছো? আমাকে তো কেউ বিষ দেয়নি। তিনি বললেন, দিদি, আপনি এখানে 3 দিন ধরে অজ্ঞান ছিলেন। আপনাকে আপনার স্বামী এখানে নিয়ে এসেছিলেন এবং যখন আমরা আপনার চেক আপ করেছিলাম তখন আপনার শরীরে বিষ পাওয়া গিয়েছিল। মানুষ বিষ খায় বা কেউ তাকে খাওয়াত। যখন সে নিজে খায় তখন এটি আত্মহত্যার চেষ্টা হয়, এবং যদি কেউ তাকে জোর করে বা প্রতারণা করে খাওয়ায় তখন এটি হত্যার চেষ্টা হয়। তাই আমরা পুলিশকে জানিয়েছিলাম। পুলিশ আপনার অপরাধী খুঁজে বের করার চেষ্টা করেছিল। ডাক্তার বললেন, আপনার শ্বশুরবাড়ির লোকদের আমি জানিয়েছিলাম যে আপনার শরীরে বিষ পাওয়া গিয়েছে এবং এই বিষ আমাদের দেশে মিলতেও না। এটি অন্য দেশ থেকে আনা হয়েছিল এবং যিনি আপনাকে এই বিষ দিয়েছেন তিনি ভালোমতো জানেন যে এটি কত পরিমাণে দিতে হয়। এত পরিমাণে দিলে মানুষের ঘটনাস্থলে মৃত্যু হতে পারে। যখন আপনি এখানে এসেছিলেন তখন আপনার অবস্থা খুব খারাপ ছিল। আমি আপনাকে বাঁচানোর জন্য পুরো চেষ্টা করেছি এবং পুলিশকে বিশ্বাস করিয়েছিলাম যে আমি আপনাকে বাঁচাব। কিন্তু আমি দেখেছিলাম যে আপনার বাড়ির একজন মহিলা যিনি সম্পর্কের মধ্যে আপনার দেওরানি ছিলেন তিনি বারবার এখানে পরিস্থিতি দেখতে আসছিলেন। বাকি বাড়ির লোকদের তো কোনো সমস্যা ছিল না, সব লোক চুপচাপ বসেছিলেন। এখানে পর্যন্ত আপনার স্বামীরও আপনার সাথে কোনো সম্পর্ক ছিল না। তিনি আপনাকে এখানে ভর্তি করানোর পরে নিজেই চলে গিয়েছিলেন। পুলিশ কেস হয়ে যাওয়ার পরে তাদের বলা হয়েছিল যে ডাক্তার আপনাকে বাঁচানোর চেষ্টা করছেন এবং যত তাড়াতাড়ি আপনি জ্ঞান ফিরে পাবেন আপনার বিবৃতি নিয়ে নেওয়া হবে। আমি বললাম, কিন্তু আমাকে তো জানা যায়নি যে আমাকে কখন বিষ দেয়া হয়েছিল। হ্যাঁ,
কিন্তু এতটা তো মনে আছে যে খাবার খাওয়ার পরে আমার মাথা ঘুরতে লাগল এবং আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার কথা শুনে ডাক্তার বললেন, কিন্তু আমি জানি যে আপনাকে বিষ কে দিয়েছিল কারণ আমরা আপনাকে জ্ঞান ফিরে পাওয়ার চেষ্টা করছিলাম এবং এটি আপনার বিবিতির উপর নির্ভর করছে। যখন আপনার বাড়ির লোকদের এই কথা জানা গেল তখন আপনার দেওরানী আমার কাছে এসেছিলেন। আমি বুঝে গিয়েছিলাম যে তিনি তার উদ্দেশ্যে আমার কাছে এসেছেন, তাই আমি তার সাথে কথা বলার জন্য পুরো প্রস্তুতি নিয়েছিলাম। তিনি আমাকে 10 লাখ টাকা দিয়েছিলেন এবং টাকা আমার সামনে রেখে বলেছিলেন যে কোনোভাবেই আমার জেঠানি বাঁচা উচিত তাকে মেরে এই কেস শেষ করা উচিত। আপনি পুলিশকে বলে দেবেন যে আদিতির চিকিৎসার সময় মৃত্যু হয়েছে। এভাবে এই কেস এখানেই শেষ হয়ে যাবে। আমাদের মধ্যে যা কথা হচ্ছে এ বিষয়ে কাউকে কিছু বলতে না। এই টাকা রাখুন এবং মুখ বন্ধ করুন। আমি বললাম, তাহলে এর মানে আপনি রোগীকে মারা চেষ্টা করেছেন? আমার কথা শুনে প্রথমে তিনি লজ্জিত হলেন, তারপর বললেন, হ্যাঁ, আমি তাকে বিষ দিতে চাইনি, কিন্তু প্রতারণা করে দিয়েছি। আমি বললাম, প্রতারণা করে কেউ কাউকে বিষ কিভাবে দিতে পারে? তখন তিনি আমাকে বললেন যে তিনি তার জেঠানিকে মেরে তার ছোট বোনের বিয়ে তার জেঠের সাথে করাতে চেয়েছিলেন যাতে তারা দুজন বোন ওই বাড়িতে রাজ করতে পারে, এবং এমনকি তার জেঠানিকে বাড়িতে কেউ পছন্দ করত না। তার জেঠও তালাক দিতে প্রস্তুত হচ্ছিলেন না, তাই তিনি তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিলেন এবং বিষ দিয়েছিলেন। তার পুরো কথা শুনে আমি বললাম, আপনি চিন্তা করবেন না, আপনার জেঠানি এই পৃথিবী থেকে তাড়াতাড়ি চলে যাবে এবং এই কেস ক্লোজ হয়ে যাবে। আমি তাকে আশ্বস্ত করেছিলাম, কিন্তু তাকে ফাঁসানোর জন্য আমি পুরো প্রস্তুতি নিয়েছিলাম কারণ আমি আমার ফোনের রেকর্ডার চালু করে রেখেছিলাম এবং আমাদের কথোপকথন মোবাইলে রেকর্ড হয়ে গিয়েছিল। আমি পুলিশকে সেই রেকর্ডিং দিয়েছিলাম এবং পুলিশ প্রথমে আপনার বিবৃতি নিতে চেয়েছিল। তার আগে পুলিশ তাদের গ্রেপ্তার করবে না কারণ বিষ জোরপূর্বক নয় বরং খাবারে মিশিয়ে দেয়া হয়েছিল, যা হয়তো আপনি জানতেন না। ডাক্তারের কথা শুনে আমার সত্যিই অবাক লাগল যে আমার দেওরানী এতটা নীচ হতে পারে। তিনি আমাকে মারার চেষ্টা করেছিলেন। এটাই ভালো ছিল যে ডাক্তার খুব ভালো মনের ছিলেন এবং আমাকে বাঁচিয়েছেন। তারপর আমি আমার মনে চাপ দিয়ে ভাবলাম এবং মনে পড়ল যে সেই দিন আমার দেওরানী আমার খাবারে বিষ মেশানোর জন্য রান্নাঘরে গিয়েছিলেন। আমি ডাক্তারের কাছে হাত জোড় করে বললাম, তোমার অনেক অনেক ধন্যবাদ, না হলে আমার কিছুই জানতে পারতাম না এবং এরা আমাকে এই পৃথিবী থেকে চলে যেতে দিত। এই পৃথিবীতে কত নিচু মানুষ থাকে যারা তাদের স্বার্থের জন্য অন্যদের জীবন নেয়ার জন্য নেমে পড়ে। আমি বারবার ডাক্তারের ধন্যবাদ জানাচ্ছিলাম। ডাক্তার বললেন, বারবার ধন্যবাদ বলবেন না, কারণ আমি আপনার করা উপকারের প্রতিদান দিয়েছি। তার কথা শুনে আমি হঠাৎ চমকে উঠলাম। আমি বললাম, আপনার কি মানে ডাক্তার? তো তিনি বললেন, আপনি আমাকে চিনতে পারেননি, কিন্তু আমি আপনাকে প্রথম নজরে চিনে নিয়েছিলাম। 10 বছর আগে আপনি এক ক্ষুধার্ত মেয়েকে রাস্তার পাশে খাবার দিয়েছিলেন। সেই মেয়ে যে তার সৎমায়ের অত্যাচারে রাস্তার পাশে বসে কাঁদত এবং যাকে আপনি আপনার চাকরি থেকে ফেরার সময় আপনার লাঞ্চ বক্স দিয়ে দিতেন, সেই মেয়ে আর কেউ নয় বরং আমি আপনাকে বলেছিলাম যে একদিন আমি ডাক্তার হব এবং দেখুন, আজ পুরো 10 বছর পর আমি একজন সফল ডাক্তার হয়ে গিয়েছি। তিনি বললেন, আপনি আমাকে খাবার খাওয়াতেন, তারপর একদিন হঠাৎ করে আপনি অদৃশ্য হয়ে গেলেন। অনেক দিন আমি ক্ষুধায় কষ্ট পেয়েছিলাম, কিন্তু তারপর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাড়ি ছেড়ে যাব কারণ আমার বাবা অন্য শহরে কাজ করতেন এবং আমি জানতাম যে আমার বাবার ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। আমার সৎমা তো আমাকে তাদের জীবদ্দশাই মানতেন না। তাদের মৃত্যুর পরে আমার কি অবস্থা করবেন? তাই আমি বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম এবং একজন এমন মানুষকে পেলাম যিনি আমার পুরো জীবন বদলে দিয়েছেন। ডাক্তার বললেন, যখন আমি বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বের হলাম তখন আমার একটি গাড়ির সাথে দুর্ঘটনা হল এবং আমার গুরুতর আঘাত হল। এটি একটি দম্পতির গাড়ি ছিল যাদের কোনো সন্তান ছিল না। তারা আমার চিকিৎসা করালেন এবং আমাকে হাসপাতালে ভর্তি করালেন। যখন আমি জ্ঞান ফিরে পেলাম তখন তারা আমাকে ক্ষমা চাইলেন এবং বললেন যে তারা আমাকে আমার বাড়ি পৌঁছে দেবেন। আমি তাদের আমার পুরো গল্প বললাম তো তাদের চোখে অশ্রু এসে গেল এবং তারা বললেন যে এখন তারা আমাকে আমার সৎমায়ের কাছে পাঠাবে না বরং আমার পরিচর্যা করবেন। এভাবে তারা আমার পরিচর্যা করলেন এবং আমাকে পড়াশোনা করিয়ে আমার স্বপ্ন পূরণ করলেন। ডাক্তার বললেন, আপনাকে দেখে আমি ঠিক করেছিলাম যে এখন আমি আপনার অপরাধীদের শাস্তি দেব এবং এখন আমি পুলিশকে ডাকছি। আপনি পুলিশকে সব বিবৃতি দিন, কারণ আপনার শ্বশুরবাড়ির লোকেরা ভালো মানুষ নয় এবং আপনার দেওরানী আপনাকে মারার চেষ্টা করেছেন। তার কথা শুনে আমি বুঝতে পারলাম যে মানুষ যদি কারো সাথে ভালো করে তাহলে তা তাকে ফিরিয়ে দেয়। আমার সাহায্য আজ এই মেয়েটি করেছে যে তার মেধা এবং পরিশ্রমের মাধ্যমে একজন ডাক্তার হয়ে আমার সামনে দাঁড়িয়েছে এবং তিনি আমার চিকিৎসা করে আমার প্রাণ বাঁচিয়েছেন। তিনি আমার অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য পুরো চেষ্টা করেছেন। আমি তাকে বললাম, তুমি পুলিশকে ডেকে নাও, আমি তাদের বিবৃতি দিতে প্রস্তুত। ডাক্তার পুলিশকে ডেকে নিয়েছিলেন। পুলিশের কাছে প্রমাণ আগেই ছিল। আমার বিবৃতির পরে এই কথা আরও পাকা হয়ে গিয়েছিল যে আমাকে আমার দেওরানী বিষ দিয়েছিলেন। এভাবে আমার দেওরানীকে পুলিশ গ্রেপ্তার করেছিল, কিন্তু আমি আমার শ্বশুরবাড়ির লোকদেরও ক্ষমা করিনি। তারা পুরো 10 বছর ধরে আমার জীবনকে নরক বানিয়ে দিয়েছিল।
আমি আমার সাথে হওয়া অত্যাচারগুলিকে পুলিশকে জানিয়েছিলাম। পুলিশ বাকি লোকদেরও যৌতুকের অত্যাচারের অভিযোগে গ্রেপ্তার করেছিল। আমার স্বামী এবং আমার শাশুড়ি আমার কাছে ক্ষমা চাইছিলেন, কিন্তু আমি তাদের কাউকেই ক্ষমা করিনি কারণ তারা আমাকে অনেক কষ্ট দিয়েছিল। পুলিশ আমার দেওরানি থেকে সব সত্য বের করে নিয়েছিল এবং তিনি জানিয়েছিলেন যে তিনি বিদেশে বসবাসকারী তার বন্ধুর কাছ থেকে বিষ এনেছিলেন। তখন আমি বুঝলাম যে সেই দিন ডেলিভারি বয়ে সেই বিষ নিয়ে এসেছিলেন। এভাবে আমার সব অপরাধীদের শাস্তি পাওয়া গিয়েছিল এবং আজ আমি এটাই জানলাম যে যারা অন্যদের সাথে খারাপ করে তাদের সাথেও একদিন খারাপ হয়। যারা অন্যদের সাথে ভালো করে তাদের সেই ভালো কাজের প্রতিদান অবশ্যই পাওয়া যায়। এমন আমি আমার ভালো কাজের প্রতিদান ডাক্তার হিসেবে পেয়েছিলাম। ডাক্তারের আমি আজও অনেক কৃতজ্ঞ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে কিছুদিন আমি ডাক্তারের সাথে তার বাড়িতে ছিলাম কারণ তিনি আমাকে তার সাথে নিয়ে গিয়েছিলেন। কিন্তু কিছুদিন পরে আমি আমার জন্য একটি বাড়ি ভাড়া নিয়েছিলাম। তারপর একদিন আমার পাপার পুরনো বন্ধুর সাথে দেখা হল, যিনি আমার পাপার পারিবারিক আইনজীবীও ছিলেন। তিনি আমাকে দেখেই চিনে ফেললেন এবং বললেন, মেয়ে, আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজছি, তুমি আমাকে আজ এত বছর পরে পেয়েছ। তিনি আমাকে তার অফিসে নিয়ে গিয়ে এমন একটি খবর শুনিয়েছিলেন যা শুনে আমার চমক লেগেছিল। তিনি আমাকে সেই সম্পত্তির কাগজ দিয়েছিলেন যা আমার পাপা মৃত্যুর আগে আমার নামে করে দিয়েছিলেন। মৃত্যুর আগে আমার পাপা তার সম্পত্তির অর্ধেক ভাগ ভাইয়ের নামে এবং অর্ধেক ভাগ আমার নামে করে দিয়েছিলেন। ভাই এই কথা ভালোভাবে জানতেন, তাই তিনি ভাবির সাথে মিলে তাড়াতাড়ি আমার বিয়ে করে দিয়েছিলেন এবং এমন পরিবারে করেছিলেন যেখানে আমাকে কোনো কথা জানার সুযোগ না থাক। কিন্তু আইনজীবী আঙ্কেল আমার পাপার সাথে এতটাই গভীর বন্ধুত্ব পালন করেছিলেন যে তিনি ভাইকে আমার সম্পত্তির ভাগের কাগজ দেন। তার এটাই কথা ছিল যে তিনি আমার হাতেই আমার সম্পত্তির কাগজ দেবেন। আজ আমার আঙ্কেলের সাথে দেখা হলে তিনি আমার আমানত আমাকে ফেরত দিয়েছিলেন। পাপার দেয়া এই সম্পত্তি আমার একাকিত্বে অনেক কাজে এসেছে। এখন আমি কারো সহায়তায় আমার জীবন কাটাচ্ছি না, বরং আমি আমার পাপার দেয়া সম্পত্তি দিয়ে একটি নতুন স্কুল তৈরি করেছি এবং এখন আমি আমার জীবন আমার মতো করে কাটাচ্ছি। এখন আমি কারো উপর নির্ভরশীল নেই এবং না আমি আবার বিয়ে করতে চাই কারণ আমি জানি যে শ্বশুরবাড়ির লোকেরাও ঠিক পৃথিবীর অন্যদের মতো। এখন আমি নিজেই উপার্জন করি এবং আমার জীবন আমার নিজের মতো করে চালায়। বন্ধুরা, আশা করি আমার গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই টিপুন যাতে পরবর্তী গল্পের আপডেট সবার আগে আপনি পান।